হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চ্যাপ্টার হচ্ছে 2, ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি। এই চ্যাপ্টারের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিচ্ছে, এই সিলেবাস আলোকে আমরা টোটাল এই চ্যাপ্টারকে 3টা ফরম্যাটে ভাগ করছি। একটা ফরম্যাট হচ্ছে বাউমিল মডেল, যেটা আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পড়ছি থার্ড ইয়ারে। 2 নাম্বারটা হচ্ছে ক্যাশ বাজেট, যেটা আমরা থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়ছি। 3 নাম্বার ফরম্যাট হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি, আবার থার্ড ইয়ারে পড়ছি। মূলত 3টা ফরম্যাটই হচ্ছে আমাদের জানাশোনা ফরম্যাট। এখন প্রশ্ন হচ্ছে এই ফরম্যাট অঙ্কগুলো তোমাদের কিরকম মনে আছে, এটা তোমার ক্যাপাসিটির উপর নির্ভর করে। তো আমি ধরে নিলাম তোমাদের কোনো কিছু মনে নাই, আমি ওই অনুযায়ী আমি পড়াবো, ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলি করে তার একটা অ্যানালাইসিস দিচ্ছি 2015 থেকে 2022 পর্যন্ত। তো 2015 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। 2016 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 2017 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে 2টা প্রশ্ন, 18 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 19 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 20 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে 2টা প্রশ্ন, 21 সালে পার্ট বি তে কোনো প্রশ্ন নেই কিন্তু পার্ট সি তে 2টা প্রশ্ন দিছে। 22 সালে এইবার কিছুদিন আগে পরীক্ষার মধ্যে পার্ট বি পার্ট সি তে একটা প্রশ্ন হয়েছে। তোমরা পরীক্ষা 2021 সালে, তোমাদের 21 সালে এখান থেকে পার্ট সি তে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি পার্ট সি তে 2টা প্রশ্ন না হয় তাহলে পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন কনফার্ম আসবেই। তবে বেশি শিওর থাকো যে পার্ট সি তে এখান থেকে 2টা প্রশ্ন থাকবে। আর যদি 2টা প্রশ্ন না থাকে তাহলে পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন থাকবে। তো আসো আমরা 3টা ফরম্যাটই র্যান্ডমলি করব। প্রথম ফরম্যাটটা আমরা করব বাউমিল মডেল। তো এই বাউমিল মডেলের ক্ষেত্রে আমাদের অনেকগুলি সূত্র দিয়ে আছে, আমরা সবগুলো সূত্র আজকে অ্যাপ্লাই দেখব না। টোটাল 15টা সূত্র দিয়ে আছে, সবগুলো সূত্র আমরা আজকে অ্যাপ্লাই দেব না। আজকে আমরা দেখব হচ্ছে প্রথম 5টা। তো প্রথম 5টা সূত্রের উপর ভিত্তি করে আমাদের যে অঙ্কগুলি, এই অঙ্কগুলো আজকে আমরা ট্রাই করব। আর এই প্রথম 5টা সূত্রের উপর ভিত্তি করে যে অঙ্কগুলি, এগুলো নরমালি হয় পার্ট বি এর জন্য। তো শুরুতেই আমরা যে সূত্রটা দেখব সেটা হচ্ছে অপারেটিং সার্কেল। অপারেটিং সার্কেলের যে সূত্র সেটা হচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড। এই ফুল মিনিং গুলি এই পাশে লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা যদি শর্টকাটে পান তাহলে শর্টকাটে, তবে ফুল মিনিং সহ পড়াই ভালো। তাহলে ওসি মানে অপারেটিং সার্কেল, অপারেটিং সার্কেলের সূত্র কি? এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড। আর সিসিসি মানে কি? ক্যাশ কনভার্সন সার্কেল, যার সূত্র হচ্ছে এই যে উসির ক্ষেত্রে প্রথম যেটুকু সূত্র, এই পুরাটাই এখান থেকে আমাদের এক্সট্রা বাদ দিতে হবে এভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে বলো তো দেখি, কালেকশন পিরিয়ডটা দেনাদারের সাথে সম্পর্ক না পাওনাদারের সাথে সম্পর্ক? দেনাদারের সাথে মনে হয় কেন ম্যাডাম? এভারেজ পেমেন্ট পিরিয়ডটা কার সাথে সম্পর্ক? পেমেন্ট আমরা কাদের পেমেন্ট করি? পাওনাদারের সাথে। পাওনাদার। গুড। তাহলে কালেকশনটা হলো দেনাদারের সাথে সম্পর্ক, পেমেন্টটা হচ্ছে পাওনাদারের সাথে সম্পর্ক। তাহলে আমরা মোটামুটি এই 2টা সূত্র জানলাম, এই 2টা সূত্রই পার্ট বি তে আসে। এই 2টা সূত্রের জন্য আমাদের একটা ওয়ার্কিং আছে, সেটা হচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরি। এটা কিছু কিছু প্রশ্নে দেয়া থাকে, আবার কিছু কিছু প্রশ্নে দেয়া থাকে না। যদি দেয়া না থাকে সেক্ষেত্রে আমাদের এই মান ছাড়া তো আমরা অপারেটিং সার্কেল বা ক্যাশ কনভার্সন সার্কেল বের করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে এভারেজ এজ অফ ইনভেন্টরির সূত্র হচ্ছে 360, মানে 1 বছর সমান সমান 360 দিন ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার। যখন এভারেজ এজ অফ ইনভেন্টরি প্রশ্নে দেওয়া থাকবে না, তখন 100% ইনভেন্টরি টার্নওভার মানটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে 360 কে ইনভেন্টরি টার্নওভার দ্বারা ভাগ করলে এভারেজ এজ অফ ইনভেন্টরি আমরা পাবো। তাহলে মূলত সূত্র আমরা শিখলাম কয়টা বলো দেখি? 1 থেকে 3 এর মধ্যে কয়টা সূত্র শিখলাম? 3টা। এরপরে 4 নাম্বার যে সূত্র সেটা হচ্ছে মিনিমাম অপারেটিং ক্যাশ, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে ন্যূনতম কত টাকা নগদ টাকার প্রয়োজন হয়, সেটা বের করার সূত্র হচ্ছে দা ফার্ম স্পেন্ড, অর্থাৎ এই ফার্মে মোট কত টাকা ব্যয় হবে বা বিনিয়োগ করতে হবে, সেটাকে ক্যাশ টার্নওভার দ্বারা ভাগ করতে হবে। এখন ক্যাশ টার্নওভার মানটা কখনোই প্রশ্নে দেয়া থাকবে না, না না।
ক্যাশ টার্নওভারটা বের করার সূত্র কি 360 রে ক্যাশ কনভার্সন সার্কেল দ্বারা কি করব ভাগ করব। তাহলে এই পাঁচটা সূত্রের অ্যাপ্লাই আমরা এখন একটু দেখব। তাহলে পাঁচটা সূত্রগুলো আমরা আরেকবার একটু ঝালাই করি। ঠিক আছে, আমাকে একটু বলেন তো দেখি অপারেটিং সার্কেলের সূত্রটা কি? সার্কেল বা সাইকেল? Average age of inventory plus average payment না collection period. এভারেজ কালেকশন। সবাই রেসপন্স করবেন। সিসিসি সূত্র Average age of inventory plus average collection period minus average payment period. এভারেজ পেমেন্ট পিরিয়ড। ওকে, ঠিক আছে। আমাকে একটু বলো তো দেখি স্বাধীন, বলো এভারেজ এজ অফ ইনভেন্টরি যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভারেজ এজ অফ ইনভেন্টরি কিভাবে বের করবো? যদি পোস্টে দেওয়া না থাকে তাহলে ভাই আমাদের 360 দিয়ে 360 ডিভাইড বাই ইনভেন্টরি টার্নওভার ভাগ দিতে হবে। ইনভেন্টরি টার্নওভার দ্বারা ভাগ করতে। ওকে, এবার মিউট করো। এরপরে আরেকজনকে আমি বলি, আনিমা বলো মিনিমাম অপারেটিং সার্কেলের বের করার সূত্র কি? এই ফানি ভিডিও তুমি আনমিউট করো, তোমারটা মিউট হয়ে আছে। হ্যাঁ, আনমিউট করো একটু। ওকে, আনিমা মিনিমাম অপারেটিং সার্কেলের সূত্র কি? The firm is spent divided by cash turnover. ক্যাশ টার্নওভার। ওকে, ঠিক আছে। এবার বলো তো দেখি তাহমিনা একটু বলো, ক্যাশ টার্নওভার তো কখনোই প্রশ্নে দেয়া থাকে না, এটা বের করার সূত্র কি? তানিমা সাদিয়া বলো তো দেখি ক্যাশ টার্নওভার বের করার সূত্র কি? শাকিলা বলো তো এই ক্যাশ টার্নওভার বের করার সূত্র কি? ভাইয়া 360 ভাগ সিসি। 360 ডিভাইডেড বাই সিসিসি। সিসিসি ফুল মিনিং কি শাকিলা? সিসি ফুল ক্যাশ টার্নওভার সার্কেল না কনভার্সন সার্কেল। কনভার্সন সার্কেল। ওকে, ঠিক আছে। অর্বা বলো তো দেখি এসিপি এর ফুল মিনিং কি? Average collection period. ওকে, ঠিক আছে। নূর নবী বলো তো এভারেজ এপিপি ফুল মিনিং কি? এভারেজ পেমেন্ট পিরিয়ড। এভারেজ পেমেন্ট পিরিয়ড। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে যারা রেসপন্স করছো। ওকে, এখন তাহলে আমরা একটু এই রিলেটেড কয়েকটা অঙ্ক দেখি। হ্যাঁ, তাহলে এই রিলেটেড সর্বপ্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার এক্সারসাইজ 3, যেটা 2019 সাল অ্যাকাউন্টিং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পার্ট বি তে আছে। পাশে লেখা আছে উমুক কর্পোরেশন হ্যাজ অন ইনভেন্টরি টার্নওভার। এই যে দেখেন ইনভেন্টরি টার্নওভার 18 টাইমস। তাহলে ইনভেন্টরি টার্নওভার যদি দেয়া থাকে তাহলে ওই অঙ্কে কি এভারেজ এজ অফ ইনভেন্টরি দেয়া থাকে না থাকে না বলেন? থাকে না। তাহলে এভারেজ এজ অফ ইনভেন্টরি বের করার সূত্র কি? ইনভেন্টরি টার্নওভার। তাহলে 360 রে টার্নওভার কত দিয়ে আছে? 18। তাহলে 360 রে 18 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? এভারেজ এজ অফ ইনভেন্টরি পাবো নাকি? ওকে, এরপরে লেখা আছে কি এন এভারেজ কালেকশন পিরিয়ড 40 দিন। তাহলে এই 40 কার মান একটু বলেন তো দেখি। এভারেজ কালেকশন পিরিয়ড ACP. এ এর মান এসসিপি। ওকে CP. ওকে, আর এই যে 35 ডেজ এর কার মান? এপিপি। এপিপি। ওকে, ঠিক আছে। এরপর বলছে দা ফার্ম স্পেন্ট 1 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন মানে কয় লাখ বলেন তো দেখি? 10 লাখ। 10 লাখ। good. 10 lakh. তাহলে 1 মিলিয়ন মানে 10 লাখ। তাহলে ফার্ম স্পেন্টের মান দিয়ে আছে প্রশ্নে 10 লাখ টাকা। and its operating circle investment each year assume that 1 বছর সমান 360 দিন ধরতে বলছে। এটা বলা থাকলো 360, না থাকলো 360।
এখন এখানে আমাদের যে তথ্য আছে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কি কি মান পেলাম? টার্নওভার থেকে মান পাইছি এভারেজ এজ অফ ইনভেন্টরি, এভারেজ কালেকশন পিরিয়ডের মানটা দিয়ে আছে 40, তারপরে এভারেজ পেমেন্ট পিরিয়ড মান দিয়ে আছে 35, ফার্ম স্পেন্ড দিয়ে আছে 10 লাখ, আর 1 বছর সমস্যা 360 দিন বলা আছে। এখন এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে দ্য ফার্ম অপারেটিং সার্কেল। অপারেটিং সার্কেল মানে কি বের করতে বলছে? ওসি ওসি। গুড। তাহলে ওসি বের করার সূত্র আমরা কি জানি? Average age of inventory যোগ average collection period. এভারেজ কালেক্ট, তাহলে এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস হলো এভারেজ কালেকশন কি পিরিয়ড। তাহলে এভারেজ এজ অফ ইনভেন্টরি মানটা 360 কে 18 দ্বারা যদি ভাগ করি মান পাবো 20, আর কালেকশন পিরিয়ডের মান দিয়ে আছে কত? 40। তাহলে 20 এবং 40 যোগ করে কত হয় বলো দেখি? 60। এই 60 আর অ্যানসারের সাথে কি দিবেন সবসময়? ডেজ। ওকে, তাহলে এক নাম্বারটা কি বোঝা গেছে সবাই? জি স্যার। ওকে, দুই নাম্বারটা বলছে দ্য ফার্ম ক্যাশ কনভার্সন সার্কেল, তার মানে সিসিসি। তাহলে সিসিসি সূত্র কি? Average age of inventory plus average collection period মাইনাস Minus হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড। APP না average ওকে, ঠিক আছে। payment তাহলে period। 20 প্লাস 40 মাইনাস এভারেজ কালেকশন, এভারেজ পেমেন্ট পিরিয়ড দিয়ে আছে 35। তাহলে 60 থেকে যদি 35 বাদ দেয় তাহলে হয় 25। তাহলে 25 ডেজ। দুই নাম্বার রিকোয়ারমেন্টে কি বোঝা গেছে? জি স্যার। তিন নাম্বারটা প্রশ্নে বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নেগোশিয়েটেড। দর কষাকষির মাধ্যমে বলছে ফাইন্যান্সিং রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য ফার্ম ক্যাশ কনভার্সন সার্কেল, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে ন্যূনতম কত টাকার প্রয়োজন। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে ন্যূনতম কতটা ক্যাশের প্রয়োজন। এই ন্যূনতম ক্যাশের প্রয়োজনকে আমরা প্রকাশ করছিলাম MOC, অর্থাৎ মিনিমাম অপারেটিং কি ক্যাশ। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশের সূত্র আমরা বুঝলাম ফার্ম স্পেন্ড ডিভাইডেড বাই কি বলেন দেখি? Cash turnover. ক্যাশ টার্নওভার। তাহলে ফার্ম স্পেন্ড ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। তাহলে ফার্ম স্পেন্ডের মান তো 10 লাখ টাকা দিয়ে আছে নাকি? এন্ড ক্যাশ টার্নওভার কি আমাদের প্রশ্নে দিয়ে আছে না বের করতে হয়? বের করতে হবে। তাহলে সূত্র কি? 360 ডিভাইডেড সিসিসি। তাহলে সিসিসি মান পাইছি কত? 25। তাহলে 360 কে 25 দ্বারা আমরা কি করব? ভাগ করব। তাহলে 360 কে 25 দ্বারা ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর কারো কাছে আছে? Yes, sir. কত? 14.4. 14.4। ওকে, তাহলে ফার্ম স্পেন্ডের মান পাইছি 10 লাখ আর ভাগ হচ্ছে 14.4। তাহলে 10 লাখের 14.4 দ্বারা ভাগ করে দেখেন 69,444 টাকা হয়েছে। হ্যাঁ তো? জি স্যার। তাহলে জি একটা স্যার। এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে হলে তাকে ন্যূনতম কত টাকা ক্যাশের প্রয়োজন, মানে এই ক্যাশ টাকা তার ব্যবসা প্রতিষ্ঠান থাকতেই হবে 69,444। তাহলে এখানে আমি কাটা ছিঁড়া করে দেখিয়ে দিলাম। এখন আপনাদের আমি পরিষ্কার ভাবে দেখিয়ে দিতেছি। আপনারা কি সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন? এভারেজ কালেকশন পিরিয়ড 40 ছিল, পেমেন্ট পিরিয়ড 35 আর এভারেজ এজন ইনভেন্টরি ছিল না, এর জন্য আমরা সূত্র ফলে মানটা বের করছি 20। ওসি সূত্র এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড সমান সমান 20 প্লাস 40 সমান সমান 60। সিসিসি সূত্র অ্যাপ্লাই করছি। সিসিসি সূত্র এখানে ভুলে ও হচ্ছে ই দেয় নাই, এই যে এসিপি মাইনাস এপিপি। তাহলে এখানে এআই অর্থাৎ 20, এসিপি 40 মাইনাস এপি কত? 35 সমান সমান 25। আর মিনিমাম অপারেটিং ক্যাশ ফার্ম স্পেন্ড ডিভাইডেড ক্যাশ টার্নওভার 10 লাখ, ক্যাশ টার্নওভার মান বের করেছি 14.4 সমান সমান 69,444। ক্যাশ টার্নওভার বের করার সূত্রটা নিচে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি
3 নাম্বার প্রশ্নটা আপনারা সবাই কি বুঝতে পারছেন? তাহলে 3 নাম্বার প্রশ্ন অঙ্কের মতো যদি কিছু অঙ্ক থাকে আপনারা কি পারবেন? জি স্যার। ওকে, দেখি তাহলে আপনারা কিরকম পারেন। আসেন একটু আমরা প্রমাণ করি। হ্যাঁ, যেমন 7 নাম্বার প্রশ্নটা, এটা 2016 সালে 4th ইয়ার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রশ্ন আসছে। এই অঙ্কে আমাদের ইনভেন্টরি টার্নওভার দিয়ে আসছে 12 টাইমস। তার মানে ইনভেন্টরি টার্নওভার থাকলে আমাদের এখান থেকে কি বের করি এর উপর ভিত্তি করে? আচ্ছা, সবাই রেসপন্স করতেছো না কেন? যারা রেসপন্স করতেছো না তারা কি কোনো কিছু বুঝতেছো না নাকি? স্যার বুঝতেছি। ওকে, তাহলে 360 রে 12 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো বলো তো দেখি? এভারেজ এজ অফ ইনভেন্টরি 45। এটা কার মান? Average collection period. ওকে, 40 কালেকশন পিরিয়ড এপিপি। এপিপি। আর ফার্ম স্পেন্টের মান কত হবে বলো দেখি? 10 লাখ। 10 লাখ। 10 লাখ। সেম প্রশ্ন অপারেটিং সার্কেল সিসিসি আর মিনিমাম ক্যাশ অপারেটিং সার্কেল। তার মানে ওই অঙ্কের মতো 7 নম্বর অঙ্ক কি পারা যাবে? জি স্যার। ওকে, ঠিক আছে, 7 নম্বর অঙ্ক গেল। এরপর আসেন 10 নম্বর অঙ্কটা, 2014 সালে, এটা 3rd এর অঙ্ক, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রশ্নটা। এই প্রশ্নটা কি আছে একটু ভালো করে খেয়াল করি। এই প্রশ্নটা একটু অন্য অঙ্কের থেকে একটু ব্যতিক্রম, একটু ভালো করে খেয়াল করি। কি লেখা আছে? যমুনা কোম্পানি হ্যাজ অ্যানুয়াল সেলস 50 লক্ষ টাকা। অ্যানুয়াল সেলস আছে 50 লাখ টাকা। কস্ট অফ গুডস সোল্ড বলছে 75% অফ সেলস, অর্থাৎ এই যে সেলসে 50 লাখ টাকা আছে, এই 50 লাখ টাকার 75% হবে কস্ট অফ গুডস সোল্ড। এন্ড পারচেজ দ্যাট 65% অফ কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড যে টাকা বের করব ওই টাকার আবার 65% হবে কি পারচেজের টাকাটা। তাহলে পার্সেন্টেজটা ডিপেন্ড করতেছে কার উপরে বলো দেখি? কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস সোল্ড কার উপর ডিপেন্ড করতেছে? সেলস। সেলস। গুড। এবার যমুনা কোম্পানি হ্যাজ অন এভারেজ এজ অফ ইনভেন্টরি, এই যে এআই এর মান সরাসরি দিয়ে আছে 50, এভারেজ কালেকশন পিরিয়ড দিয়ে আছে 30, এভারেজ পিরিয়ড কথাটা মানে হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড দিয়ে আছে 20। তাহলে আমাদের এখানে তিনটা মানই সরাসরি প্রশ্নে কি দেওয়া আছে। এন্ড প্রশ্নে তোমাকে বের করতে বলছে অপারেটিং সার্কেল, মানে কি বের করতে হবে বলেন তো দেখি? ওসি। ওসি। তাহলে ওসি বের করার সূত্রটা বলেন তো দেখি? শর্টকাটে বলতে হবে, কোনো সমস্যা নেই। ইনভেন্টরি যোগ এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে এভারেজ এজ অফ ইনভেন্টরি 50 আর কালেকশন পিরিয়ড হলো 30, 50 আর 30 এর যোগ করে 80। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে ক্যাশ কনভার্সন সার্কেল। তার মানে এই 80 এইটা থেকে আবার কি বাদ দিতে হবে? এভারেজ কি? তাহলে পেমেন্ট পিরিয়ড দিয়ে আছে 20, তাহলে 80 থেকে 20 বাদ দিয়ে কত? 60। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ওকে, এরপর দেখেন আমাদের 3 নাম্বার ইকুয়েশন বলছে দা রিসোর্স যমুনা হ্যাজ ইনভেস্টেড ইন ক্যাশ কনভার্সন সার্কেল। বলছে যমুনা কোম্পানি ক্যাশ কনভার্সন সার্কেলে কত টাকা বিনিয়োগ করবে, তারপরে ন্যূনতম কত টাকা বিনিয়োগ করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানে কত টাকা ক্যাশের প্রয়োজন, মিনিমাম কত টাকা ক্যাশের প্রয়োজন। অ্যাজুম 360 ডেজ ইন এ ইয়ার, এক বছর সরাসরি 360 দিন হয়। দ্যাট মিন্স আমাদের মিনিমাম অপারেটিং ক্যাশ বের করতে বলছে। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশ এর সূত্রটা কি? The firm spent divided by cash turnover. গুড। এখন ফার্ম স্পেন্ডটা কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? আগে তো ছিল 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম থাকে। হ্যাঁ, এখানে যদি ফার্ম স্পেন্ডটা দেয়া না থাকে, এখন বলেন ফার্ম স্পেন্ডটা এটা কি আয় রে বোঝায় নাকি ব্যয় রে বোঝায় বলেন তো দেখি? ফার্মে বিনিয়োগ করা, ঠিক আছে? দ্যাট মিন্স এটা আয় না ব্যয় বলেন তো দেখি? ফার্মের জন্য বিনিয়োগ করবে মানে ফার্মের জন্য ব্যয় করবেন, ব্যয়। তাহলে ব্যয় কি সেলস না কস্ট অফ গুডস সোল্ড? Cost of goods sold. তাহলে কস্ট অফ গুডস সোল্ড 75% হবে কার 75% বলেন দেখি? সেলস।
সেলস তাহলে Sales এর। 50 Sales লাখ এর কত? টাকার এই 75% যেটা হবে সেটা হচ্ছে ফার্ম স্পেন্ডের মান। তাহলে এই যে নিচে দা ফার্ম স্পেন্ড 50 লাখ ইনটু 75% সমান 37,50,000। আর ক্যাশ টার্নওভার মান কখনোই দেওয়া থাকে না, যার সূত্র কি 360 ডিভাইডেড বাই কি সিসিসি। তাহলে সিসিসি এর মান পাইছি 60। এই যে 2 নাম্বার রিকোয়ারমেন্ট। তাহলে 60 দ্বারা ভাগ করলে কত হয় 6। তাহলে 37,50,000 6 দ্বারা ভাগ করেন, দেখেন 6,25,000 টাকা আপনি পাবেন। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে 10 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। 10 নম্বর অঙ্ক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার 3 নাই। নাম্বারটা বুঝতে পারিনি। 3 নাম্বারটা প্রশ্নে বলছে দা রিসোর্স যমুনা কোম্পানি কত ক্যাশ কনভার্সন সাইকেলে কত টাকা বিনিয়োগ করতে হবে। দ্যাট মিন্স একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে ন্যূনতম কত নগদ টাকার প্রয়োজন। তো নগদ টাকা যেটা প্রয়োজন সেটাকে আমরা বলি মিনিমাম অপারেটিং ক্যাশ বা মিনিমাম অপারেটিং ক্যাশ, যার সূত্র আপনারা পড়ছেন, দা ফার্ম স্পেন্ড ডিভাইডেড ক্যাশ টার্নওভার। ফার্ম স্পেন্ডের মানটা মানে কোম্পানি কত টাকা ব্যয় করছে মানে বিনিয়োগ করছে। তাহলে এই মানটা আমাদের প্রশ্নে যেহেতু দেয়া নাই, তাহলে অবশ্যই এই মান বের করে কোনো একটা ডিরেকশন অবশ্যই প্রশ্নে দিয়ে আছে, যেটা কিনা আমাদের কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মানে ব্যয়, যেটা আমাদের ডিপেন্ড করতেছে কার উপরে, সেলস এর উপর। বলছে কস্ট অফ গুডস সোল্ড 75% অফ সেলস, সেলস এর 75। তাহলে সেলস কত 50 লাখ টাকা, 50 লাখ টাকা 75% 37,50,000। তাহলে 37,50,000 ফার্ম স্পেন্ডের মান। আর ক্যাশ টার্নওভার বের করার সূত্র কি 360 ডিভাইডেড সিসিসি। তাহলে 360 সিসির মান আমরা পাইছি 2 নম্বরে 60। তাহলে 360 কে 60 দ্বারা ভাগ করে 6, তাহলে 37,50,000 6 দ্বারা ভাগ করে মান হবে 6,25,000। ঠিক আছে ম্যাডাম, আপনি বুঝেন নাই কোথায় বলেন এখন? এখন বুঝছি। ঠিক আছে, তাহলে 10 নাম্বারটা গেল। 10 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে 11 নাম্বারটা। তাহলে 11 নাম্বার অঙ্কে আমাদের দুইটা রিকভারি করতে বলছে, একটা অপারেটিং সার্কেল আর একটা ক্যাশ কনভার্সন সার্কেল। তাহলে দুইটাই, কারণ এই দুইটার জন্য আমাদের কয়টা মান প্রয়োজন বলেন তো দেখি। 3টা। এখন আমাকে বলেন এই 3টা মান আমি বলবো এএআই, এসিপি আর একটা হচ্ছে এপিপি। বলেন প্রথমটার মান আমাদের প্রশ্নে কত হবে? 24। কিভাবে বের করলেন ম্যাডাম? 360 ভাগ 15। গুড, 24। এসিপি 45। 45 আর এপিপি 40। এখন কি এই দুইটা কি বের করতে সময় লাগবে? জি না না। স্যার। ওকে, না, তাহলে স্যার। 11 নাম্বার অঙ্কটা আপনারা বাসায় থেকে করবেন, হ্যাঁ সুন্দর করে করবেন। ওকে, তাহলে আমরা যে কয়টা সূত্র দেখাইছি এই সূত্র এটা আমাদের এই কয়টা অঙ্ক ছিল, 11 নাম্বার, 10 নাম্বার, 7 নাম্বার এবং এখানে হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, তাহলে এই কয়েকটা অঙ্কই ছিল। তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়বো। এই অঙ্কগুলি আমাদের একটু সহজ ছিল। আগামী ক্লাসে আমরা এই 6 থেকে পরবর্তী সূত্রগুলি দেখে বাদ বাকিগুলো আমরা একটু ট্রাই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। যেহেতু অনেকের হোমওয়ার্কটা কমপ্লিট হয় নাই, আমার কাজ হচ্ছে ভাই সময় অনেক আছে। তোমাদের পরীক্ষা হবে সামনের বছর মার্চ থেকে জুনের মধ্যে পরীক্ষা হবে। আমাদের হিউজ একটা সময় আছে। আমি চাই যে চ্যাপ্টারটা শেষ করে চ্যাপ্টারটা ভালো করে শেষ করা। দৌড়ে গেলাম শেষ করলাম এটা কাজ হবে না। আমি যে কটা অঙ্ক করাবো শীটের প্রত্যেকটা অঙ্ক তোমাকে টাইপ করা থাকতে হবে, মানে পরবর্তী রিভিশন ক্লাসে তোমাকে আর এদিক সেদিক দৌড়াদৌড়ি না করতে হয়। কোন বইতে কোন অঙ্ক আছে এটা খুঁজে জানি ক্লাসে না ঢুকতে হয়। সবগুলো অঙ্ক তোমার খাতায় রেডি থাকবে। আমি যখন রিভিশন ক্লাসে ডেট দেবো তখন তুমি ওই অনুযায়ী পড়াশোনা করে রিভিশন ক্লাসে জয়েন করবে। ঠিক আছে, যথেষ্ট সময় আছে। আমাদের ক্লাস বাই লিমিট ক্লাসটা যে আমি 40টা ক্লাসে শেষ করবো। ক্লাস হবে আনলিমিটেড। তোমাদের এই যে কয়টা সাবজেক্ট, 5টা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার কয়টা যতদিন সময় লাগবে যে কয়টা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস আমি করাবো A to Z। ঠিক আছে, অতএব আগামী ক্লাস হচ্ছে আমাদের কিবার আছে, কিবার সোমবার, তাই না? আজকে সোমবার না? স্যার আজকে সোমবার, হ্যাঁ বুধবার। সোমবার। আগামী ক্লাস হলো বুধবার। এই বুধবারের মধ্যে আপনারা আগের চ্যাপ্টারের অ্যাসাইনমেন্টটা সবাই রেডি করবেন।
আর এই চ্যাপ্টার যে কয়টা অঙ্ক দিলাম অঙ্ক কিন্তু সীমিত পরিসরে দিছি, এই কয়টা অঙ্ক আপনারা ট্রাই করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন, আপনাদের সমস্যা দেখিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাব। ঠিক আছে?